আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই অদ্ভুত আর ভয়ঙ্কর যে অনেক বছর ধরে লোকজন এটা নিয়ে কথা বলতে ভয় পায়। পশ্চিমবঙ্গের নদিয়ার দিকের একটা পুরনো জমিদার বাড়ি। গ্রামের মানুষ এখনো সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে একা হাঁটে না। কেউ বলে সেখানে অভিশাপ আছে, কেউ বলে একটা মেয়ে এখনো তার হারিয়ে যাওয়া খেলনাটা খুঁজে বেড়ায়। কিন্তু যারা আসল ঘটনাটা জানে তারা শুধু একটা কথাই বলে, ওই বাড়ির দোতলার পুতুলটাকে কখনো স্পর্শ করো না। আমি তখন ইউটিউবের জন্য ভৌতিক জায়গা নিয়ে ভিডিও বানাতাম। আমার চ্যানেলের নাম ছিল ডার্ক বেঙ্গল। খুব বড় চ্যানেল না হলে মানুষ দেখত। বিশেষ করে আমি যখন রিয়েল লোকেশন এক্সপ্লোর করতাম তখন ভিউ একটু বেশি আসতো। অনেকেই বলতো আমি নাকি অতিরিক্ত সাহসী, কিন্তু সত্যিটা হলো আমি ভয়ের মধ্যে একটা আলাদা রোমাঞ্চ খুঁজে পেতাম। সেই সময় আমার সঙ্গে কাজ করত আমার কলেজের বন্ধু অয়ন। ক্যামেরা, ড্রোন, সাউন্ড সবকিছু ও সামালাত। আমি গল্প বলতাম, জায়গা এক্সপ্লোর করতাম আর ভিডিওতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতাম। আমরা এর আগেও বহু বড় বাড়ি, শ্মশান, পুরনো হাসপাতাল ঘুরেছি, কিন্তু সেগুলোর মধ্যে কোথাও এমন কিছু পাইনি যেটাকে সত্যিকারের অতিপ্রাকৃত বলা যায়। তাই যখন প্রথম পুতুল বাড়ির কথা শুনলাম তখন এটাকেও সাধারণ একটা গুজব ভেবেছিলাম। ঘটনাটা শুরু হয় এক বর্ষার রাতে। বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। আমি ভিডিও এডিট করছিলাম। হঠাৎ আমার ফেসবুক পেজে একটা মেসেজ আসে, আপনি কি সত্যিই ভূতে বিশ্বাস করেন? আমি হেসে রিপ্লাই করলাম, দেখে বিশ্বাস করি। 2 মিনিট পর আবার রিপ্লাই এল, তাহলে কালীপুরের পুতুল বাড়িতে এক রাত কাটিয়ে দেখুন। তারপর একটা লোকেশন পাঠানো হলো। লোকেশনটা নদিয়ার এক প্রত্যন্ত গ্রামের। জায়গাটার নাম কালীপুর। আমি আগে কখনো নাম শুনিনি, কিন্তু মেসেজটা দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। কারণ লোকেশনের পাঠানোর পর ওই প্রোফাইলটা হঠাৎ ডিলিট হয়ে যায়। আমি যতই খুঁজলাম আর পেলাম না। অয়নকে ফোন করতেই ও বলল, দারুণ হবে রে, নতুন কন্টেন্ট, কালেই বেরিয়ে পড়ি। আমি বললাম, কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত না? লোকটা আইডি ডিলিট করে দিলে কেন? অয়ন হাসল, লোকজন ভয় তৈরি করতে এসব করে, তুই বেশি ভাবিস না। পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে ট্রেনে কৃষ্ণনগর, তারপর একটা ভাঙাচোরা বাস ধরে আরও প্রায় 2 ঘন্টা। যত আমরা কালীপুরের দিকে এগোচ্ছিলাম তত রাস্তা ফাঁকা হতে লাগল। চারপাশে শুধু ধানক্ষেত আর কাদামাখা রাস্তা। আকাশটাও কেমন ধূসর হয়েছিল। বাস থেকে নামতেই বুঝলাম জায়গাটা অন্যরকম। ছোট্ট একটা বাজার, 2টো চায়ের দোকান, কয়েকজন বয়স্ক মানুষ আর অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল গ্রামের সবাই যেন খুব না। অয়ন মুচকি হেসে বলল, আমরা শুধু ভিডিও শুট করব। বৃদ্ধ ঠান্ডা গলায় বললেন, যারা শুধু ভিডিও করতে গেছেন তাদের একজনও আর আগের মতো ফিরে আসেনি। চায়ের দোকানের ভেতরে হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল। বাইরে বৃষ্টি আরও জোরে নামতে শুরু করেছে। আমি একটু হেসে পরিবেশটা হালকা করার চেষ্টা করলাম। আচ্ছা কাকা, ওই বাড়ির ইতিহাসটা কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর খুব আস্তে বললেন, অনেক বছর আগে ওই বাড়িতে এক জমিদার পরিবার থাকত। তাদের একটাই মেয়ে ছিল, নাম ঈশা। মেয়েটা পুতুল খুব ভালোবাসত, সারাদিন শুধু পুতুল নিয়ে খেলত। কিন্তু এক রাতে মেয়েটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর খুঁজে পায়নি। আমি বললাম, তারপর? বৃদ্ধ এবার নিচু স্বরে বললেন, তারপর থেকে রাত হলেই ওই বাড়ির দোতলা থেকে বাচ্চা মেয়ের হাসির শব্দ আসে। আর মাঝে মাঝে দেখা যায় একটা পুতুল নিজে নিজে ঘুরে বেড়েছে। অয়ন তখনও বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। ও ফিসফিস করে বলল, ক্লাসিক হরর স্টোরি। কিন্তু বৃদ্ধ তখন আমাদের খুব গভীরভাবে দেখছিলেন। সবচেয়ে বড় কথা জানেন, বাড়ির ভেতরে
একটা পুরনো পুতুল আছে, যে ওটাকে ছুঁয়েছে সে আর স্বাভাবিক থাকেনি। চায়ের দোকানের মালিক তখন তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, এসব কথা থাক, বাবুরা চা খান। কিন্তু আমি বুঝতে পারছিলাম লোকগুলো সত্যিই ভয় পাচ্ছে, অভিনয় নয়। আমরা যখন বাড়িটার রাস্তা জিজ্ঞেস করলাম, তখন কেউ স্পষ্টভাবে বলতে চাইছিল না। শেষে একটা ছোট ছেলে দূর থেকে আঙুল তুলে দেখিয়ে দিল, ওই জঙ্গলের ভেতর। বিকেলের আলো তখন প্রায় শেষ। আমরা কাদা ভরা সরু রাস্তা ধরে হাঁটতে লাগলাম। চারপাশে বিশাল গাছ, ভেজা মাটি আর পোকামাকড়ের শব্দ। অদ্ভুতভাবে পুরো রাস্তা জুড়ে কোনো মানুষ ছিল না, যেন সবাই এই দিকটা এড়িয়ে চলে। প্রায় 20 মিনিট হাঁটার পর প্রথম বাড়িটাকে দেখতে পেলাম। আমি আজও সেই দৃশ্য ভুলতে পারিনি। বড় একটা জমিদার বাড়ি, অর্ধেক ভেঙে পড়েছে। দেওয়ালে কালো শ্যাওলা, সব জানালা বন্ধ। দোতলার একটা ভাঙা বারান্দা বাতাসে করমর শব্দ করেছে। আর পুরো বাড়িটার চারপাশে যেন অস্বাভাবিক অন্ধকার জমে আছে। অয়ন ক্যামেরা অন করল। আমি ভিডিওর জন্য বলতে শুরু করলাম, বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কালীপুরের সেই রহস্যময় পুতুল বাড়ির সামনে। গ্রামের লোকজন দাবি করে এখানে এখনো অস্বাভাবিক কিছু ঘটে। কথা বলতে বলতেই হঠাৎ আমার চোখ চলে গেল দোতলার একটা জানালার দিকে। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, একটা ছোট মেয়ে, সাদা জামা পরা। আমি থেমে গেলাম। অয়ন বলল, কি হলো? আমি আঙুল তুলে জানালার দিকে দেখালাম, কিন্তু আবার তাকাতেই সেখানে কেউ নেই। আমি নিজেকে বোঝালাম হয়তো আলোরের ভুল। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ এন, খিলখিল হাসি, একটা ছোট বাচ্চা মেয়ের হাসি। গেটটা খুলতেই একটা পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। মনে হচ্ছিল বহু বছর ধরে জায়গাটা বন্ধ পড়ে আছে। ভেজা কাঠ, পুরনো কাপড় আর কোনো অদ্ভুত শ্যান্ত গন্ধ মিশে পুরো পরিবেশটা ভারী হয়ে আছে। আমি টর্চটা অন করলাম। সামনের উঠোনটা জঙ্গলে ভরে গেছে। মাঝখানে একটা শুকনো ফোয়ারা, চারপাশে ভাঙা মূর্তি পড়ে আছে। মনে হচ্ছিল একসময় জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন সব কিছু ধ্বংস হয়ে গেছে। অয়ন ক্যামেরা চালিয়ে বলল, বন্ধুরা, আমরা এখন বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছি। গ্রামের মানুষ দাবি করে এখানে রাত হলে অদ্ভুত ঘটনা ঘটে। আজ আমরা পুরো সত্যিটা জানার চেষ্টা করব। আমি দেখলাম অয়নের গলার স্বর একটু কাঁপছে। আমরা ধীরে ধীরে মূল দরজার দিকে এগোলাম। দরজাটা আধ খোলা ছিল, বাতাস লাগতেই করমর শব্দ হচ্ছিল। আমি হাত দিয়ে দরজাটা ঠেললাম। ভেতরে ঢুকেই মনে হলো যেন তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেছে। বাইরে গরম থাকলেও ভেতরে অস্বাভাবিক ঠান্ডা। চারপাশে ধুলো, দেওয়ালে পুরনো ছবি, ছাদে মাকড়সার জাল ঝুলছে, মেজের গাঁট ভাঙা, কোথাও কোথাও পানি পড়ছে। হঠাৎ অয়ন ফিসফিস করে বলল, দেখ। আমি টর্চ ঘুরিয়ে সামনে ফেলতেই বুকের ভেতর ধাক্কা খেলাম। ঘরের এক কোণে একটা ছোট কাঠের চেয়ার, আর সেই চেয়ারের ওপর বসানো একটা পুতুল। পুতুলটার মুখ আধো ভাঙা, এক চোখ নেই, অন্য চোখটা কাচের মতো চকচক করছে। পুরনো লাল ফ্রক পরা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখের হাসিটা। মনে হচ্ছিল পুতুলটা আমাদের দিকেই তাকিয়ে আছে। অয়ন হাসার চেষ্টা করল, এইটাই মনে হয় সেই বিখ্যাত পুতুল। আমি ধীরে বললাম, ছুস না। ও বলল, আরে এটা তো খেলনা। কথা শেষ করে ও পুতুলটার দিকে এগোতেই হঠাৎ অপর তলা থেকে দৌড়ানোর শব্দ এল। ধূপ ধূপ ধূপ, যেন কেউ খুব দ্রুত এদিক ওদিক ছুটছে। আমরা দুজনেই থেমে গেলাম। অয়ন আস্তে বলল, উপরে কেউ আছে নাকি? আমি বললাম, হয়তো কোনো পশু। কিন্তু নিজের গলাতেই আমি ভয় শুনতে পাচ্ছিলাম, কারণ শব্দটা স্পষ্ট মানুষের পায়ের শব্দ।
একটা ছোট বাচ্চার মতো। অয়ন ক্যামেরা হাতে সিঁড়ির দিকে এগোল। আমি পিছান পিছান যাচ্ছিলাম। বড়িটার অবস্থা খুব খারাপ, কাঠগুলো পচে গেছে। প্রতিটা ধাপে পা দিলেই করমর শব্দ হচ্ছিল। আমরা দোতলায় উঠেতেই বাতাসটা আরও ঠান্ডা হয়ে গেল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়ার মতো বেরোচ্ছিল। হঠাৎ টর্চের আলো কয়েকবার জলে নিভে উঠল। অয়ন বিরক্ত হয়ে বলল, ব্যাটারি তো নতুন লাগিয়েছিলাম। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে কিছু একটা নড়ল। আমি টর্চ ফেলতেই দেখলাম একটা ছোট ছায়া। মনে হলো একটা মেয়ে করিডোরের কোণা থেকে উঁকি দিল। সাদা জামা, লম্বা চুল, আর তারপর মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। অয়ন এবার আর হাসছিল না। ও খুব আস্তে বলল, তুইও দেখেছিস? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ ঠিক তখনই আমাদের পিছনে খুব আস্তে একটা শব্দ হলো, খট খট খট। আমরা দুজনে ঘুরে তাকালাম। নিচের সেই পুতুলটা এখন দোতলার সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড আগে যেটা নিচের ঘরে ছিল, সেটা এখনে এলো কিভাবে? অয়ন কাঁপা গলায় বলল, না, এটা কেউ করেছে। পুতুলটার মাথা হঠাৎ একটু কাত হয়ে গেল। তারপর খিলখিল করে হাসির শব্দ। একটা বাচ্চা মেয়ের গলা। আমার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। অয়ন তাড়াতাড়ি ক্যামেরা পুতুলটার দিকে ধরল, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কালো অন্ধকার। ক্যামেরা কাজ করেছে না, ও চিৎকার করল। ঠিক তখন করিডোরের শেষ ঘরটার দরজা আস্তে আস্তে খুলে গেল। ক্যাচ! পুরো অন্ধকার ঘরের ভেতর থেকে যেন কেউ আমাদের দেখছে। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছিল ওই ঘরের ভেতরেই কিছু আছে, কিছু ভয়ঙ্কর। অয়ন বলল, চলো নিচে যাই। কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, খুব আস্তে। আমার পুতুলটা কে নিয়েছে? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ গলাটা একদম আমাদের পাশেই থেকে এসেছিল। কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ দোতলার সব দরজা একসঙ্গে বন্ধ হতে শুরু করল। ধাম ধাম ধাম। পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। অয়ন এবার সত্যি ভয় পেয়ে গেছে। আমরা এখনই বের হচ্ছি। আমরা সিঁড়ির দিকে দৌড় দিলাম, কিন্তু সিঁড়ির সামনে পৌঁছে দেখি পুতুলটা আবার সেখানে দাঁড়িয়ে। এইবার তার মুখের হাসিটা আরো বড়, আর তার কাছের চোখ থেকে কালো পানি গড়িয়ে পড়ছে। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আমি ফিসফিস করে বললাম, এটা মানুষ না। ঠিক তখনই বাড়ির সব লাইট একসঙ্গে জ্বলে উঠল। যদিও বাড়িটায় কোনো বিদ্যুৎ থাকার কথা নয়। পুরো করিডর হলুদ আলোয় ভরে গেল। আর সেই আলোয় আমরা যা দেখলাম, আজও সেটা মনে পড়লে ঘুম ভেঙে যায়। করিডোরের দেওয়াল জুড়ে ছোট ছোট হাতের দাগ, রক্তের দাগ, যেন কেউ মরার আগে দেওয়াল আঁচড়ে বাঁচার চেষ্টা করেছিল। অয়ন কাঁপতে কাঁপতে বলল, এখাই আনে কিছু আকটা হয়েছিল। হঠাৎ পিছনের ঘর থেকে একটা জিনিস মাটিতে পড়ে ভাঙার শব্দ এলো। আমরা ধীরে ধীরে ঘুরে তাকালাম। ঘরটার ভেতরে একটা পুরনো আয়না ছিল, আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে। সাদা জামা, মুখে ফ্যাকাশে হাসি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাতে সেই পুতুলটা। মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করো, তারপর বলো, তোমরা কেন এসেছ? মেয়েটার গলাটা শুনে আমার পুরো শরীর জমে গেল। ঘরটার ভেতরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে মানুষ না। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকনো, কিন্তু তার হাতে ধরা পুতুলটার মুখে সেই একই ভয়ঙ্কর হাসি। আমি আর অয়ন কেউই নড়তে পারছিলাম না। মেয়েটা আবার বলো, তোমরা কেন এসেছে? তার গলার শব্দটা যেন একসঙ্গে দুই জায়গা থেকে আসছিল। একটা বাচ্চা মেয়ের গলা, আর তার নিচে আরো গভীর একটা কর্কশ আওয়াজ।
অয়ন কাপা গলায় বলো, আমরা আমরা শুধু ভিডিও করতে এসেছি। মেয়েটা স্থির চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলো, মিথ্যে বলছো। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল, চারপাশ অন্ধকার। আমি শুধু শুনতে পাচ্ছিলাম অয়নের হাঁপানোর শব্দ। তারপর খুব কাছে কোথাও থেকে খিলখিল হাসি। আমি তাড়াতাড়ি টর্চ অন করলাম। আলো জ্বলতেই দেখি ঘরটা ফাঁকা, কেউ নেই, মেয়েটাও না, পুতুলটাও না। আমরা এখনই বের হচ্ছি। আমি মাথা নেড়ে সিনির দিকে এগোতে লাগলাম, কিন্তু ঠিক তখনই নিচতলা থেকে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ এলো। ধাম! পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। আমরা দৌড়ে নিচে নেমে এলাম। মূল দরজার সামনে গিয়ে দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি জোরে টানতে লাগলাম, কিন্তু দরজা নড়ল না। অয়ন চিৎকার করল, কে আছে? দরজা খোলো। কোনো উত্তর নেই, শুধু বাইরে ঝড়ের শব্দ। হঠাৎ আমাদের পিছনে খুব আস্তে একটা শব্দ হলো, টুপ টুপ। মনে হচ্ছিল কোথাও পানি পড়ছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। সিঁড়ির ওপর সেই পুতুলটা আবার বসে আছে, কিন্তু এবার তার মুখে কালো রক্ত লেগে, আর তার কাছের চোখ দুটো যেন নড়ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। অয়ন এবার সত্যি ভেঙে পড়েছিল। এটা কি জিনিস রে? ঠিক তখনই দোতলা থেকে মেয়েটার গলা ভেসে এলো, আমার সঙ্গে খেলবে? তারপর একসঙ্গে অনেকগুলো ছোট ছোট পায়ের শব্দ, ধূপ 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 ধূপ, যেন অনেক বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এই বাড়িতে তো আর কেউ নেই। আমি বুঝতে পারছিলাম কিছু একটা খুব ভুল হচ্ছে। হঠাৎ করিডোরের শেষ দিকের একটা দরজা নিজে নিজে খুলে গেল। অন্ধকার ঘরের ভেতর থেকে খুব আস্তে একটা গান ভেসে আছে, একটা পুরনো ছড়া, বাচ্চাদের ঘুম পাড়ো, আনোরের মতো। কিন্তু গলার আওয়াজটা এত বিকৃত ছিল যে শুনলেই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। অয়ন বলো, ওই ঘরে কেউ আছে। আমি বললাম, যাবি? ও কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, যদি বের হওয়ার রাস্তা ওখানে থাকে। আমাদের আর উপায়ও ছিল না। আমরা ধীরে ধীরে ঘরের দিকে এগোলাম। ঘরের দরজার সামনে পৌঁছেই পচা গন্ধটা আরও তীব্র হয়ে গেল। আমি টর্চের আলো ভেতরে ফেলতেই দেখি পুরো ঘর জুড়ে শুভ পুতুল, ছোট বড় শত শত পুতুল। কেউ চেয়ারেও বসে আছে, কেউ মেঝেতে, কেউ দেয়ালে ঝোলানো, আর সবগুলো চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে। অয়ন খুব আস্তে বলল, এগুলো কে রেখেছে? ঠিক তখনই টর্চের আলো ঘরের কোণায় গিয়ে পড়ল। সেখানে একটা পুরনো কাঠের খাট, আর খাটের ওপর বসে আছে সেই মেয়েটা। সে এবার হাসছিল না, চুপচাপ বসে আমাদের দেখছিল। আমি সাহস করে বললাম, তুমি ঈশা? মেয়েটার চোখ হঠাৎ বড় হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ল। ওরা আমাকে এখানে রেখে গেছিল। আমি বললাম, কারা? মেয়েটা কাঁপা গলায় বলল, ওরা বলেছিল আমি অসুস্থ, কিন্তু আমি জানতাম ওরা মিথ্যে বলছে। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। মেয়েটার মুখের চামড়া ধীরে ধীরে কালো হতে শুরু করল, চোখ দিয়ে কালো তরল বেরোচ্ছে। ওরা আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছিল। তার গলার আওয়াজ বিকৃত হয়ে গেল। চারপাশের সব পুতুল একসঙ্গে মাথা ঘোরাল। আমি আর অয়ন ভয় পেয়ে পিছিয়ে গেলাম। মেয়েটা এবার চিৎকার করে উঠল, ওরা আমাকে মরতে দিয়েছিল। হঠাৎ ঘরের সব পুতুল একসঙ্গে হাসতে শুরু করল, খিলখিল খিলখিল খিলখিল। শব্দটা এত জোরে হচ্ছেন যে কানে ব্যথা লাগছে। অয়ন চিৎকার করে বলল, দৌড়া। আমরা ঘর থেকে বেরিয়ে দৌড়াতে লাগলাম। পিছন থেকে মনে হচ্ছিল শত শত ছোট পা আমাদের পিছু নিচ্ছে। আমি পিছনে তাকাতেই দেখলাম পুতুলগুলো নড়ছে, সত্যি নড়ছে। কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ ধীরে ধীরে হাঁটছে। তাদের কাছের চোখগুলো অন্ধকারে চকচক করছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
আমরা নিচে নেমে আবার মূল দরজার দিকে ছুটলাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে প্রবল বৃষ্টি। আমি আর অয়ন আর এক সেকেন্ডও দাঁড়াইনি, দুজনেই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। কিন্তু কয়েক পা এগোতেই অয়ন থেমে গেল। আমি চিৎকার করলাম, কি হলো? ও ধীরে ধীরে আমার দিকে ঘুরল। তার মুখ ফ্যাকাশে, হাতে কিছু একটা ধরা, সেই পুতুলটা। আমি চিৎকার করে উঠলাম, ওটা ফেলে দে। অয়ন কাপা গলায় বলল, আমি তো এটা নেইনি। ঠিক তখন পুতুলটার মাথা আস্তে আস্তে ঘুরে আমার দিকে তাকাল, আর তারপর সে হাসল, বিকৃত হাসি। অয়ন হঠাৎ চিৎকার করতে শুরু করল, ও আমার হাত ছাড়ছে না। আমি দেখলাম পুতুলটার ছোট্ট হাত অয়নের কবজিতে শক্ত করে চেপে বসেছে। চামড়ার ভেতর কালো দাগ ছড়িয়ে পড়ছে। আমি জোরে টান মেরে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিলাম। পুতুলটা কাদার মধ্যে পড়ে গেল, কিন্তু তবুও তার মুখে সেই হাসি। আমি অয়নকে ফোরে দৌড়াতে লাগলাম। আমরা কোনোভাবে জঙ্গল পেরিয়ে গ্রামের রাস্তা পর্যন্ত পৌঁছলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো গ্রাম অন্ধকার। কোথাও কোনো মানুষ নেই, একটা ঘরেও আলো নেই, যেন পুরো গ্রাম ফাঁকা। ঠিক তখন পিছন থেকে আবার সেই মেয়েটার গলা এল, খুব আস্তে, আমার পুতুলটা নিয়ে যেও না। আমি পিছনে তাকালাম। দূরে বাড়িটার সামনে সাদা জামা পরা মেয়েটা দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে স্থির, তার চোখ দুটো সম্পূর্ণ কালো। হঠাৎ সে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করল। তারপর পুরো শরীরটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে আমাদের গ্রামের লোকজন খুঁজে পায়। আমরা দুজনেই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমাদের ক্যামেরা ভাঙা ছিল, ভিডিওর প্রায় সব ফুটেজ ডিলিট হয়ে গেছে। শুধু একটা ক্লিপ বেঁচে ছিল, মাত্র 7 সেকেন্ডের। সেই ভিডিওতে দেখা যায় আমি আর অয়ন দোতলার করিডোরে দাঁড়িয়ে আছি, আর আমাদের পিছনে সাদা জামা পরা মেয়েটা ধীরে ধীরে দাঁড়িয়ে উঠছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। ভিডিওর শেষ সেকেন্ডে মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি এখনো একা নেই। তারপর স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। সেই ঘটনার পর অয়ন পুরো বদলে যায়। ও আগের মতো কথা বলতে না, রাতে ঘুমোতে পারতে না, সব সময় বলতো কেউ নাকি ওকে দেখছে। একদিনও আমাকে ফোন করে শুধু একটা কথাই বলেছিল, পুতুলটা ফিরে এসেছে। তারপর ফোন কেটে যায়। আমি যতবার ফোন করেছি আর ধরেনি। পরদিন খবর পায় অয়ন নিজের ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ও বেঁচে ছিল, কিন্তু পুরো মানসিক ভরসামি হারিয়ে ফেলেছিল। আজও ও কাউকে চিনতে পারে না, শুধু মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে একটা কথাই বলে, ও খেলতে চায়। আমি সেই ভিডিও কোনোদিন ইউটিউবে আপলোড করিনি, কারণ আমি জানি কিছু জিনিস মানুষকে দেখানো উচিত না। আর আজ এত বছর পরেও মাঝরাতে কখনো কখনো আমি সেই খিলখিল হাসিটা শুনতে পাই আমার ঘরের অন্ধকার কোণা থেকে। যদি আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও সত্যি ভয়ঙ্কর ঘটনা আমি নিয়ে আসব তোমাদের জন্য।